নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনিতেই খুব চিন্তিত আছেন, টেনসড আছেন। নির্বাচনে সাফল্য এসছে, তা সত্ত্বেও কাঁটা বিঁধে তো রয়েছে। বিশেষত শহর এবং শহরাঞ্চলে পুরসভার ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারেই স্বস্তিতে রাখছে না। যে কলকাতা পুরসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ঢেলে সাজিয়েছেন, খোলনঞ্চে বদলে দিয়েছেন তৃণমূল পরিচালিত পুরসভা, সেখানেও ৪৫টা আসনে পিছিয়ে আছে তৃণমূল। আর শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি মুহূর্তে কটাক্ষ করছেন, খোঁচা দিচ্ছেন। শুভেন্দু এরা এক্সান্ডারে পোস্ট করেছেন, চিফ সেক্রেটারিকে ধন্যবাদ জানিয়েছেন। কেন? যে বেআইনি ভাবে সরকারি জমি যারা জবরদখল করে আছেন সেই জমিকে চিহ্নিত করে জবরদখল মুক্ত করার উদ্যোগ নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, মুখ্য সচিবই তো সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন। সেই জন্য তার সঙ্গে শুভেন্দু একটা খোঁচা দিয়েছেন, বলেছেন যে সরকারি জমি জবরদখল করে শাসক দল পার্টি অফিসও বানিয়েছে, আর রোহিঙ্গারা কোথায় কোথায় সরকারি জমি জবরদখল করে বসে আছে। মাননীয় মুখ্য সচিব যেন সেই বিষয়টাকেও নজরে রাখেন। ইতিমধ্যে কলকাতা পোর্টের জমি দখল করে তৃণমূল পার্টি অফিস করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহার এজলাসে শুনানি হচ্ছে, তিনি পুলিশকে বলেছেন জবরদখল মুক্ত করতে। শুভেন্দু খোঁচাটা দিয়েছেন, প্রশংসা করে বঙ্কিম কটাক্ষে বিদ্ধ করেছেন মুখ্য সচিবকে। আবার শুভেন্দুর এই মুখ্য সচিবের প্রশংসা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চিন্তায় রাখবেন। তিনি হয়তো ভাবতে পারেন যে মুখ্য সচিবের সঙ্গে বিরোধী দলনেতার হয়তো কোনো গোপন সমঝোতা হচ্ছে, তাহলে মুখ্য সচিবকে হঠাৎ করে শুভেন্দু প্রশংসাই বা করতে গেলেন কেন? তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো টেন্স তো হবেনি। তার প্রশাসনের সর্বোচ্চ কর্তাকে বিরোধী দলনেতা প্রশংসা করছেন, খোঁচা দিয়েছেন, কিন্তু প্রশংসাটা করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে নানা রকম প্রশ্নের জন্ম নেবে। 2023-এর পুজোর আগে রাজভবনের সামনে 5 দিন ধরে অবস্থান ধর্ণা করেছিল তৃণমূল। অভিষেকের নেতৃত্বই 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার বাড়ির টাকা দেওয়ার দাবিতে ওখানে 144 ধারা জারি ছিল। তো শুভেন্দুবাবু বলেছেন তার আইনজীবী আদালতে বিল্লদল ভট্টাচার্য যে শুভেন্দুবাবু ল অ্যাবাইডিং সিটিজেন, তিনি আইনের মধ্যে থেকেই যা করার করবেন। তো ওখানে তো হয়েছিল 144 ধারা জারি ছিল, তা সত্ত্বেও অবস্থান বিক্ষোভ করেছেন, তাকেও অনুমতি দেওয়া হোক। তো আদালত বলেছে যে অনুমতি দেওয়া সম্ভব নয়, বিকল্প জায়গার কথা শুভেন্দুবাবুরা ভাবুন। তো সেখানে দুটো জায়গার কথা বলেছেন শুভেন্দুবাবুর আইনজীবী, একটা ভবানী ভবন যেখানে রাজ্য পুলিশের ডিজির অফিস, আর নবান্ন। শুনানি 2-1 দিনের মধ্যেই হবে। এবং কলকাতার পুলিশ কমিশনারকে মাননীয় বিচারপতি বলেছেন যে 144 ধারা জারি হওয়া সত্ত্বেও সেখানে 5 দিন ধরে অবস্থান বিক্ষোভের অনুমতি দেওয়া হলো, কেন হলো? যারা অবস্থান বিক্ষোভ করেছিলেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ শুভেন্দুর কুশলের চালে আবার বেকায়দায় পড়ল রাজ্য সরকারে। অ্যাডভোকেট জেনারেল কিন্তু খুব একটা সদুত্তর দিতে পারেননি মাননীয় বিচারপতির প্রশ্নে যে ওইখানে 144 দ্বারা জারি থাকা সত্ত্বেও কিভাবে অনুমতি পেয়েছিল শাসক দল অবস্থান বিক্ষোভের জন্য। তাহলে মুখ্য সচিবকে প্রশংসা করে প্রশাসনের অভ্যন্তরে শুভেন্দুর ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে বলে মমতা ভাবতে পারেন, চিন্তিত হতে পারেন, আরো কঠোর পদক্ষেপ নিতে পারেন। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্য সচিবের হাউসমেন্ট অ্যালায়েন্স নিয়ে একটা বিষয় সামনে চলে এসেছিল। শুভেন্দুর নথি দেখিয়ে দাবি করেছিলেন যে বেআইনিভাবে এইচআরএ নিচ্ছেন প্রাক্তন মুখ্য সচিব। সরকারের এমন অনেক সিদ্ধান্ত বিরোধী দলনেতার কাছে চলে যাচ্ছেন, নোটিং, ফাইল, মেমো নাম্বার সহ। মুখ্যমন্ত্রী ভাবছেন সর্ষের মধ্যে ভূত না থাকলে তো হয় না, তাই তিনি তার দপ্তরকে সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছেন, পুলিশকে বলেছেন যে নজরদারি রাখতে, সার্ভেইলেন্সের মতো।
অফিসারদের ধমকাচ্ছেন, বলছেন তিনি জানেন কোন কোন অফিসারদের কাছে বিজেপি নেতাদের ফোন এসছিল, তিনি সব জানেন। অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট অফিসারদের এবার থেকে তিনি চূড়ান্ত ছাড়পত্র দেবেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আবার এটাও বলেছেন যে অফিসাররা একটু সক্রিয় হলে আরো 6টা কেন্দ্র জিততে পারতেন। অর্থাৎ প্রশাসনকে যে রাজ্যের শাসক দল ভোটের কাজে খুল্লা কাজে লাগায়, সেটা মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন। তাই অফিসাররা একটু নিরপেক্ষ ছিল, সেই জন্য তিনি 6টা সিট হেরেছেন। অফিসাররা যদি তার ভাষায় যেটা নিরপেক্ষতা বলে সেরকম হতো, তাহলে তিনি আরো 6টা আসন জিততেন। অর্থাৎ আমলা শাহীকে কার্যত কি বলবো পদানত করে রাখার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী বেরোতে পারছেন না, এবং সেটা তিনি ক্ষোভের সঙ্গে বলেও দেন যে আমলারা দু নৌকোয় পা দিয়ে চলে। অনেক সময় ঘন ঘন দিল্লি যায়। কেন দিল্লি যায়? দিল্লি গিয়েই তো থাকতে পারেন, এখানে আসার কি দরকার কষ্ট করে, সব বলেন আর কি। মানে দেশের সরকার, দিল্লিতে যে সরকার আছে সেই সরকার যেন আমাদের শত্রু। কেন্দ্র রাজ্য সহযোগিতা ছাড়া কিছুই চলতে পারে না। রাজ্য প্রশাসন চালানো সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। তা এ বুদ্ধি মুখ্যমন্ত্রীকে কে দেবেন? তিনি সব জানেন, তা সত্ত্বেও তিনি ওই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মানসিকতা নিয়ে চলেন। আর শুভেন্দুর এই দুটো বক্তব্য মুখ্যমন্ত্রী কিন্তু টেনশন বাড়িয়ে দেবে। দেখুন, শুভেন্দুকে বাগে আনবার চেষ্টা কম তো করেনি শাসক দল। শুভেন্দু বলছিল যে 200 কোটি টাকার উপর বেশি খরচ করা হয়েছে আইনজীবীদের পিছনে, তার বিরুদ্ধে মামলা লড়তে 40টা না কখনো এফআইআর করেছে। শুভেন্দু আদালত থেকে রক্ষা কবচ নিয়ে আছেন। আগেও বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান, তারপরে তো শুভেন্দু। সূর্যকান্ত মিশ্র ক্ষমতা হারিয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন, তার বিহ্বলতা কাটেনি তখনও। আর আব্দুল মান্নান চেষ্টা করলেও স্বয়ং কংগ্রেস দল তাকে সমর্থন করেনি। শুভেন্দু কিন্তু চোখে চোখ রেখে কথা বলছে। ও তৃণমূলের ইনসাইডার্স জানে, তৃণমূলের অনেক মন্ত্রী বিধায়ক ওর সঙ্গে গোপনে যোগাযোগ রাখেন। তাই শুভেন্দু খবরগুলো পেয়ে যান এবং সেই খবরগুলোকে কাজে লাগিয়ে তিনি কিন্তু তার রাজনৈতিক কর্মসূচিকে চালিয়ে যান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন শুভেন্দুর পদক্ষেপগুলো কিন্তু বাড়ায়। এবার দেখুন, আমার কাছে খবর আছে, যে নিশ্চিত খবর কিনা বলতে পারবো না। আমি আগেও বলেছিলাম যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজভবনে থাকার পর্ব বোধহয় সমাপ্ত হতে চলেছে। কারণ এই ভদ্রলোক কাজের কাজ কিছু করেন না, শেক্সপিয়ার স্টাইলে ইংরেজি বলেন, ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। ঘোড়ার ডিমের অ্যাকশন হয়, নোবডি টেকস হিম সিরিয়াসলি। এখন যা মনে হয় তিনি লম্প ঝম্প রেটরিক করেন, পিস রুম খোলেন, তার বিরুদ্ধে অনেক বিতর্কিত অভিযোগ। রাজ্যের বিরোধী দলও তার কার্যকলাপে খুশি নয়, যদিও সংঘের আশীর্বাদ আছে বলে তিনি এখনো আছেন। সম্ভবত তিনি তার পূর্ণ মেয়াদ পশ্চিমবঙ্গের রাজভবনে কাটাতে পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আরএসএস এর শতবর্ষ 2025-এ আরএসএস এর তাত্ত্বিক নেতা, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের বিজ্ঞানী, যাদবপুরের কৃতি ছাত্র জিষ্ণু বসু আনন্দবাজার অনলাইনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। জিষ্ণুদা আমার খুব পরিচিত মানুষ, আমার সাথে তার খুব হৃদ্য সম্পর্ক, আমি তাকে খুব ব্যক্তিগতভাবে পছন্দ এবং শ্রদ্ধাও করি। তা তিনি লিখেছেন, আরএসএস এবং বিজেপির সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আমার মতে আরএসএস মোহন ভাগবত থেকে ইন্দ্রেশ কুমার থেকে যারা যারা বলছেন, কটাক্ষ করছেন বিজেপির এই ফলাফলের পরে, বলছেন অহংকার হয়ে গেছিল, তারা ওই ক্লাসরুমে প্রিয় ছাত্র যখন প্রত্যাশা অনুযায়ী ফল না করে তখন মাস্টার মশাইরা ভৎসনা করেন, বকাবকি করেন, এটাই করেছেন, আর কিছু না। কেউ যদি এখান থেকে ডিরাইভ করেন যে মোদিকে সরাতে চাইছে আরএসএস, একদমই নয়। কিন্তু মোদির এই ব্যক্তি প্রচার, মোদি সরকার
তারপরে জেপি নাড্ডার বক্তব্য যে বিজেপির একসময় আরএসএস এর দরকার ছিল, বিজেপি এখন এত বড় হয়ে গেছে, সংঘের সক্রিয় সাহায্য না হলেও চলবে। এরা আরএসএস ভালোভাবে গ্রহণ করেনি, আর ফলাফল খারাপ হওয়ার পরে তারা বিজেপিকে সবক শেখাচ্ছে। ওই প্রিয় ছাত্র দুষ্টুমি করেছে, মাস্টারমশাই বকছেন, তার মানে এই নয় যে নরেন্দ্র মোদীকে রিপ্লেস করে সঙ্গ নীতিন গাডকারিকে বসাতে চাইছেন। তাদের নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। সঙ্গে 100 বছর হচ্ছে 2025-এ, এই সময় কেন্দ্রে মোদীর ছাড়া অন্য কাউকে তারা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে না। তা বিজেপির মধ্যে আরএসএস এর প্রভাব কম বেশি সবসময়ই থাকে। দেখুন, সুদর্শনের সঙ্গে বাজপেয়ীর বিরোধ আমরা জানি। 2004-এর নির্বাচনে আরএসএস সেইভাবে কিন্তু বিজেপির পাশে দাঁড়ায়নি। তাই প্রমোদ মহাজনের ইন্ডিয়া শাইনিং স্লোগান, নির্বাচন 6 মাস এগিয়ে আনা, বিজেপি কিন্তু ক্ষমতায় ফিরতে পারেননি। এনডিএ সরকার আসতে পারেনি, 2004-এ ইউপিএ ছিল। আবার 1984 কথা, ইন্দিরা গান্ধী শিখ আততায়ীদের হাতে নিহত হলেন, অপারেশন ব্রুস্টার হলো স্বর্ণ মন্দিরে, তারপর নির্বাচন, রাজীব গান্ধী পদপ্রার্থী, বালা সাহেব দেওরাস তখন সরসঙ্গ চালক। ইন্দিরাজির সঙ্গে বালা সাহেব দেওরাসের একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। রাজীব ইন্দিরার পরামর্শে যোগাযোগ রাখতেন। 84 সালের লোকসভা নির্বাচনে দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থে আরএসএস বিশেষত গো বলয়ে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার ব্যাপারে জনগণের মধ্যে প্রচার করেছিলেন। সেবার কিন্তু তারা বিজেপির প্রার্থীর সমর্থনে প্রচারে নামেনি, যদিও বিজেপি হচ্ছে ওই যে জিষ্ণুবাবুর ভাষায় বিজেপি আরএসএস স্বামী স্ত্রীর মতো। বিজেপির মতদর্শগত অভিভাবক আরএসএস, কিন্তু দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থে 84 নির্বাচনে আরএসএস কংগ্রেসের পক্ষে প্রচার করেছিল। 2004-এ সুদর্শন বাজপেয়ীর বিরোধ এনডিএ কে ক্ষমতায় আসতে দেয়নি। 24-এ সেটা এই পর্যায়ে না গেলেও বিজেপি অ্যাবসলিউট মেজরিটি না পাওয়ায় কারণ হিসাবে বিজেপির নেতাদের অহংকার, মানুষের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে দায়ী করছেন আরএসএস এর ইডিওলগরা। দেখুন, সংগঠন সম্পাদক পদটা বিজেপির, ওটা আরএসএস এর জন্য সংরক্ষিত। বিএল সন্তোষ আরএসএস এর লোক ছিলেন, অতীতে রাম মাধব ছিলেন। এখন আমাদের রাজ্যে যিনি আছেন অমিতাভ চক্রবর্তী, তাকে আমি চিনি না, তিনিও সংঘের লোক, সংঘ প্রেরিত লোক। কিন্তু তার কাজকর্ম সম্পর্কে বিজেপির অভ্যন্তরেই অনেক রকম প্রশ্ন আছে। জানি না, নতুন সভাপতি আসলে নতুন টিম হবে, সেখানে পরিবর্তন হবে কিনা। এই যে ধরুন এনটিএর যিনি সর্বাধিনায়ক প্রদীপ যোশী, তিনি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন ছিলেন, ইউজিসির চেয়ারপারসন ছিলেন। তার এই পদপ্রাপ্তির পিছনে আরএসএস এর এক ক্ষেত্র প্রচারকের সুপারিশ ছিল। এই ভদ্রলোক ব্যর্থ হয়েছেন। 24 লক্ষ ডাক্তারি নিটের ছাত্রছাত্রী আন্দোলন করছেন। সুপ্রিম কোর্টে 8ই জুলাই চূড়ান্ত শুনানি হবে। বলবো না, এটা নিয়ে ধর্মেন্দ্র প্রধানজি প্রপারলি হ্যান্ডেল করছেন। আমাদের শিক্ষামন্ত্রী হি ইজ ভেরি এমিনেন্ট, ট্রান্সপারেন্ট, এবং তিনি তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে। শান্তি থাকো, রোল করো দাদা, আমি জানি তোমার। তিনি কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির আদর্শ করছেন এবং খুব সফল মন্ত্রী। তোমারই তো প্রবলেম হবে। অতএব এটা প্রপারলি হ্যান্ডেল বাই দি ধর্মেন্দ্র প্রধান, আওয়ার হিউম্যান এইচআর ডিভিশন। তো তিনি যা বলছেন সেটাই সকলের কথা। দাদা হিন্দিতে, দাদা হিন্দিতে, দাদা হিন্দি, দাদা হিন্দি। আমাদের না না অত দূর যাবেন কেন? মুখ্যমন্ত্রী যে বাংলোগুলো আছে সেগুলো হিসাব করুন না। টাইগার হিল, সেবক রোড, মুকুটমণিপুর, চালসা, রাজা ভাত খাওয়া, গঙ্গাসাগর, দিঘি, দীঘা, কত নাম নেবেন আমার কাছ থেকে? সৌজন্য। দাদা হিন্দি में, দাদা হিন্দি में आज का दिन क्यों? কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি করতে গেলে যে পরীক্ষায় পাশ করতে হয় নেট, সেটাও বাতিল হয়েছে।
আরো একটি পরীক্ষা বাতিল হয়েছে, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ব্যর্থ হয়েছে। ধর্মেন্দ্র প্রধান বলেছেন, দায় স্বীকার করেছেন, বলেছেন ঢেলে সাজানো হবে। কিন্তু যে প্রদীপ যোশী, যিনি মাথার উপর বসে আছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির, তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, কারণ তিনি তার রেসপন্সিবিলিটি ডিসচার্জ করতে পারেননি। এখনো কেন তিনি পদ আঁকড়ে বসে আছেন, এই প্রশ্নটা উঠছে। তার মাথার উপর নাগপুরের হাত আছে বলেই কি তিনি পদ আঁকড়ে বসে আছেন? কেউ তাকে রিমুভ করতে পারছে না। আরএসএস এর শতবর্ষের আগে এই প্রশ্নগুলো উঠছে। জিষ্ণুবাবু সঠিক বলেছেন, বিজেপি এবং আরএসএস এর সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। তাই আরএসএস কেও বুঝতে হবে, যাদেরকে তারা রিকমেন্ড করে পাঠাচ্ছেন, তারা যদি তাদের দায়িত্বটা সুষ্ঠুভাবে সম্পাদন না করতে পারেন, পদ আঁকড়ে থাকার কোনো যৌক্তিকতা কি তাদের আছে? আরএসএস বরঞ্চ বলতে পারে যে আমরা পাঠিয়েছিলাম এদেরকে, আমাদের প্রত্যাশা অন্যরকম ছিল, কিন্তু সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেননি, তাদেরকে সরিয়ে দেওয়া হোক। আমরা আশা করব আগামী দিনে বিজেপি আরএসএস সম্পর্ক আরো সহজ হবে, সহজ খাতে বইবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, টুকটাক ঝগড়া হয়, টেম্পোরারি বিচ্ছেদ হয়, কিন্তু আবার তারা এক ছাদের তলায় এসে থাকেন। সংঘ এবং বিজেপির মধ্যে যে একটা চির ধরেছে, সেই চির যেন ফাটলের চেহারা না নেয়। সংঘের শীর্ষ কর্তাদের এবং বিজেপির শীর্ষ নেতৃত্বদের এটা কিন্তু বুঝতে হবে।